চলো আবারও চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। এখন থেকে তোমরা আবারও সেকেন্ড ইউনিটের সমস্ত রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার অ্যান্সারগুলো পেয়ে যাবে। আমরা আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস 8 হিস্ট্রি ফার্স্ট সেটটি। দেখো বালুরঘাট হাই স্কুলের যে সেটটি রয়েছে তার সমস্ত প্রশ্ন উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক সমস্ত প্রশ্ন উত্তরগুলো। প্রথম প্রশ্ন রয়েছে মহলরি ব্যবস্থা চালু হয়েছিল। উত্তরটি দেখে নাও, অপশান কতে আছে উত্তর ও পশ্চিম ভারতে। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কলকারখানা চালু হয়েছিল। অপশানটি তোমাদের রয়েছে খতে, দেখো উত্তরটি হবে রিসরায়। ওকে, তৃতীয় প্রশ্ন দেখো দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে। উত্তরটি হবে সম্পদের বহির্গমন, দেখো অপশান খতে রয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ড্যাশ বছর। উত্তরটি হচ্ছে 23 বছর। তারপর 5 নম্বর প্রশ্ন অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা অরবিন্দ। এইখানটায় দেখো এই প্রশ্নটার যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো কিন্তু হবে না। ওকে, এটার উত্তরটি আলাদা হবে। যেহেতু এটার অপশান ঠিক নেই, আমি দিইনি, তোমরা যারা এই উত্তরটি খুঁজে পাবে অবশ্যই কমেন্টে জানাবে, না হলে আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই, আমি কমেন্ট করে তোমাদেরকে অ্যান্সারটি দিয়ে দেবো। ওকে, এবার 2-এর দেখো বলছে পূর্ণ বাক্যে উত্তর দাও। 2-এর 1 নম্বর প্রশ্ন কি রাউতওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন। উত্তরটি দেখো টমাস মনরো ও আলেকজান্ডার রিও। তারপরে তোমার রয়েছে 2 নম্বর প্রশ্ন এগ্রিকালচার রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়। উত্তরটি হবে 1879 খ্রিস্টাব্দে। ওকে, 3 নম্বর প্রশ্নটি দেখো সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। উত্তরটি হবে লর্ড বেন্টিং। 4 নম্বর প্রশ্ন সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা। উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তার 5 নম্বর প্রশ্ন নাট্যভিয়ন আইন কে চালু করেন। উত্তরটি হবে লর্ড নর্থব্রুক। এবার দেখো 3-এর 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটি করতে বলেছে। প্রথম প্রশ্ন রয়েছে কয়েকজন নরমপন্থী নেতার নাম লেখো। দেখো উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নরৌজি কিন্তু কয়েকজন নরমপন্থী নেতা ছিলেন। ওকে, এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো সূর্য অস্ত আইন কি। এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। সূর্য অস্ত আইনটা দেখো চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদেরকে বছরের একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগে প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারিত্ব হাতছাড়া হতো এবং কোম্পানির রাজস্ব আদায়ের এই যে নিয়ম, এটি কিন্তু সূর্য অস্ত আইন নামে পরিচিত। ওকে, এবার দেখো 3 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম কি। এই পত্রিকার সম্পাদক কে ছিলেন। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকার নাম হচ্ছে দিকদর্শন। এই পত্রিকার সম্পাদক ছিলেন মার্শম্যান। তারপরে দেখো 4-এর দাগে সংক্ষেপে উত্তর দাও। তোমাদের রয়েছে প্রথম প্রশ্ন দাক্ষিণাত্যের হাঙ্গামার কারণ লেখো। দাক্ষিণাত্যের হাঙ্গামার কারণটি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের আসতেই পারে, খুব ভালো করে মুখস্থ করবে। দেখো 1875 খ্রিস্টাব্দে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত দাক্ষিণাত্যের মহারাষ্ট্র পুনা ও আমেদাবাদ নগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকেই সরকারি পরিভাষায় দাক্ষিণাত্যের হাঙ্গামা বলে। এবার এর যে কারণগুলো দেখো, দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি প্রথমত হচ্ছে অত্যাধিক ভূমি রাজস্ব আদায় করা, দ্বিতীয়ত তুলোর মূল্য হ্রাস করা, আর তৃতীয়ত হচ্ছে সেই সময় মহাজনদের শোষণ এবং অত্যাচারের হার কিন্তু অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছিল। এবার 2 নম্বর প্রশ্ন দেখো কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা সংক্ষেপে বর্ণনা দাও। কিংসফোর্ড হত্যাকাণ্ডের ঘটনাটি সংক্ষেপে বর্ণনা দাও। দেখো এই জায়গাটায় টাইপিং মিস্টেক হয়েছে। কিংসফোর্ড ছিলেন কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট। তিনি স্বদেশী আন্দোলনের সময় বাংলার বিপ্লবীদের ওপর ভয়ঙ্কর নির্যাতনের নির্দেশ দেন। এই জন্য বাংলার বিপ্লবীরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইতিমধ্যে মুজফ্ফর বদলি হয়ে গেলেন। কিংসফোর্ডের হত্যার করার দায়িত্ব পেয়েছিল বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মুজফ্ফরপুর গিয়ে 1908 খ্রিস্টাব্দে 30শে এপ্রিল রাত 8টা নাগাদ পরিকল্পনা মতো একটি ঘোড়ার গাড়ির পূর্ব মাঝরান করেন। ওকে, একটা ঘোড়ার গাড়ি তারা
দেখে সেটাই কিন্তু কী করে, তারা বোম বর্ষণ করে এবং সেটা কাকে হত্যা করার চেষ্টা করে, যে কিংসফোর্ডকে। দেখো কিন্তু কিংসফোর্ড গাড়িতে ছিল না, যে গাড়িতে বোমা বর্ষণ করলো সেই গাড়িতে কিংসফোর্ড ছিলই না। ওই গাড়িতে ছিলেন ব্যারিস্টার কেনেডির স্ত্রী ও কন্যা। বোমার আঘাতে তারা মারা যান এবং পরবর্তী ক্রমে এই মুজফ্ফরপুর থেকে 24 মাইল দূরে স্টেশনে ক্ষুদিরাম পুলিশের হাতে ধরা পড়ে এবং বিচারে কিন্তু তার ফাঁসি হয়ে যায়। এটা খুব ভালো করে মুখস্থ করবে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের সমাজ ও শিক্ষা সংস্কারক আন্দোলনে বীরেশলিঙ্গম পান্তুলুর অবদান লেখো। উত্তরটি দেখো ভালো করে। দক্ষিণ ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন বীরেশলিঙ্গম পান্তুলু। তিনি বাংলা ব্রহ্ম আন্দোলনের দ্বারা প্রভাবিত হন এবং দক্ষিণ ভারতে প্রার্থনা সমাজের সংস্কার আন্দোলনের অন্যতম প্রচারক ছিলেন তিনি। এবার দেখো এই যে সমাজ সংস্কারক তার কিছু অবদান রয়েছে। দেখো তার নেতৃত্বে মাদ্রাসে প্রেসিডেন্সি বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়েছিল এবং তারপরে তিনি সমাজের প্রচলিত জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন। আর তিনি নারী শিক্ষার প্রসারের জন্য প্রচার চালান এবং এই সমাজ কল্যাণমূলক কাজের জন্য তাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়েছে। কেমন, এই প্রশ্নটাও কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করে নেবে। এবার দেখো 5-এর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এবার দেখো প্রথম প্রশ্ন রয়েছে ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো। দেখো ভারতীয় বস্ত্রশিল্পের ধ্বংসের পেছনে যে সমস্ত কারণগুলো ছিল তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণগুলো হলো, প্রথমত অসম শুল্ক নীতি। দেখো অসম শুল্ক নীতি, ওকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় বস্ত্র ইংল্যান্ড ও ইউরোপে রপ্তানি করত। ব্রিটিশ সরকার ভারতীয় বস্ত্র আমদানির ক্ষেত্রে চড়া শুল্ক বসায়। 1797 খ্রিস্টাব্দে ভারতীয় ক্যালিকো বস্ত্রের ওপর ইংল্যান্ডের 18% আমদানি শুল্ক বসায় এবং 1824 খ্রিস্টাব্দে এই শুল্ক বেড়ে দাঁড়ায় 67.5%। এবং তারপরে রয়েছে অসম প্রতিযোগিতা। দেখো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটে, এটা তো আমরা প্রত্যেকেই জানি, শিল্প বিপ্লব প্রথম ঘটে ইংল্যান্ডে এবং যেখানে শিল্প বিপ্লব ঘটবে সেখানে কিন্তু এই সমস্ত বস্ত্র প্রচুর পরিমাণ হবে। দেখো এর ফলে কম সময়ে কম খরচে কম পরিশ্রমে প্রচুর পরিমাণে বস্ত্র তৈরি করা হয় এবং ম্যানচেস্টার এবং ল্যাঙ্কাশায়ারতে পৃথিবীর মোট উৎপাদনের 60% বস্ত্র উৎপাদিত হয়। ফলে ইংল্যান্ড ভারত থেকে বস্ত্র আমদানি বদলে ভারত থেকে রপ্তানি শুরু করে এবং ভারতের তাঁতের তৈরি বস্ত্র ইংল্যান্ডের কলের তৈরি বস্ত্রের সঙ্গে অসমীয় প্রতিযোগিতায় হেরে যায়। তাহলে এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাইন্ডে নেবে যে ইংল্যান্ডে শিল্প বিপ্লব ঘটলো এবং সেই শিল্প বিপ্লবে তাদের ওখানে তো প্রচুর বস্ত্র তৈরি হচ্ছে, তাদের সেই বস্ত্রগুলো অল্প দামে এবং সস্তায় চারিদিকে বিক্রি হতে শুরু করলো। এর ফলে কিন্তু আমাদের যে দেশীয় বস্ত্রশিল্প ছিল সেটি কিন্তু মার খাচ্ছিল। তারপর হচ্ছে কাঁচা তুলোর ব্যবসা। দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের কাঁচা তুলো একচেটিয়া ব্যবসা শুরু করে। একদিকে ইংল্যান্ডের বস্ত্র তৈরির প্রয়োজনীয় কাঁচামাল তুলোর যোগান দিয়ে এবং অন্যদিকে তুলোর দাম বাড়িয়ে তাকে দেশীয় তাঁতিদের নাগালের বাইরে রেখে দেয় এবং দেশীয় বস্ত্রশিল্প কিন্তু হাগাত হানে বা দেশীয় বস্ত্রশিল্প একেবারে ধ্বংসের মুখে চলে যায়। তারপরে হচ্ছে অবাধ বাণিজ্য। দেখো ব্রিটিশ পার্লামেন্টে 1793 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা সীমিত এবং 1813 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা অবাধভাবে ভারতের বাজার উন্মুক্ত করে দেওয়ার ফলে ইংল্যান্ডের বস্ত্র ভারতের বাজারে কিন্তু ছেয়ে যায়। এর ফলে কিন্তু ভারতের যে বস্ত্রশিল্প তা কিন্তু পুরো ধ্বংসর পথে চলে যায়, ধ্বংসই হয়ে যায়, ধ্বংসর পথে বলা যাবে না, তাঁত শিল্প একেবারে ধ্বংস হয়ে যায়। এবার দেখো তারপরের প্রশ্ন রয়েছে 19বিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতা। দেখো 19বিংশ শতকে ধর্মীয় সংস্কার আন্দোলনের যে সমস্ত সীমাবদ্ধতাগুলো ছিল তার মধ্যে 1 নম্বর হচ্ছে সমাজ সংস্কার। দেখো ভারতীয় সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কুসংস্কার ছিল। ব্রহ্ম আন্দোলনকারীরা হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌটিল্য প্রথা, সাগরের সন্তান বিসর্জন প্রভৃতি সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু গ্রামীণ মানুষের মধ্যে এর প্রভাব কিন্তু দেখা যায়নি। আর তারপরেও হচ্ছে নারী সমাজের উন্নয়ন। দেখো
ব্রহ্ম সমাজ সংস্কারকগণ নারীদের উন্নয়নের জন্য প্রচার করেন। তারা নারীদের অধিকার প্রতিষ্ঠা ও শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছিলেন, যেটা শুধু বিত্তবান পরিবারের মধ্যেই কিন্তু আবদ্ধ। যে বিত্তবান বা সমাজে যারা ধনী মধ্যবিত্ত ছিল তাদের মধ্যেই কিন্তু এটা আবদ্ধ ছিল। তারপরে হচ্ছে উচ্চ শ্রেণীর ভদ্রলোকের মধ্যে আবদ্ধ। দেখো, ব্রহ্ম সমাজের আন্দোলনের মূলত শিক্ষিত মধ্যবিত্ত এবং বিত্তবানের মধ্যে সীমাবদ্ধ ছিল। ব্রহ্ম সমাজ আন্দোলনের সঙ্গে সাধারণ জনগণ ও গ্রামের মানুষের সংযোগ ছিল না। তারপরে হচ্ছে শাস্ত্র নির্ভর আন্দোলন। দেখো, ব্রহ্ম সমাজ ছিল হিন্দু ধর্মশাস্ত্র নির্ভর আন্দোলন। সংস্কারকগণ প্রচার করেন, কিন্তু স্বার্থপর মানুষ ধর্মশাস্ত্রের অপব্যাখ্যা করে সমাজে কুপ্রথার প্রচলন করেছে। এবার পরবর্তী প্রশ্ন দেখো, কংগ্রেসের নরমপন্থী মতবাদ বা রাজনীতিতে কংগ্রেসের চরমপন্থী মতবাদ বা রাজনীতির উদ্ভবের কারণ। এই যে চরমপন্থার উদ্ভব কিভাবে ঘটলো সেইটা কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছে। এটা খুব সুন্দর করে লিখবে। দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম পর্বে নরমপন্থী নেতৃত্ববৃন্দ ব্রিটিশ সরকারের মহানুভবতার প্রতি আস্থাবান এবং আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন, কিন্তু তাদের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হলে ভারতীয় রাজনীতিতে চরমপন্থী মতবাদের উদ্ভব ঘটে। এর ফলেই কিন্তু এবার এই যে সমস্ত কারণে এই চরমপন্থার উদ্ভব ঘটলো, তার মধ্যে একটি হচ্ছে নরমপন্থী নেতাদের আবেদন নিবেদন নীতি ব্যর্থ হওয়া। কিন্তু দেখো, প্রথম পর্বে নেতারা ইংরেজ সরকারের সুবুদ্ধি ন্যায় বিচারের প্রতি আস্থাবান ছিল। তারা বিভিন্ন অধিকার আদায়ের জন্য আবেদন নিবেদনের নীতির পক্ষপাতী ছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার নরমপন্থীদের সম্পূর্ণ আগ্রহ করেছিল। তাই কংগ্রেস তরুণ নেতারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং বলিষ্ঠ কর্মপন্থা নিয়ে চরমপন্থার দিকে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়ে। তারা কিন্তু নরমপন্থাকে অবলম্বন করে আন্দোলনের পথটাকে বহিষ্কার করে। এবার তারপর হচ্ছে লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতি ও বঙ্গভঙ্গ। দেখো, লর্ড কার্জনের প্রতিক্রিয়াশীল নীতিকে চরমপন্থী মতবাদের উদ্ভবের প্রত্যক্ষ কারণ, এখানটা টাইপিং মিস্টেক আছে, ওটা প্রত্যক্ষ কারণ হিসেবে চিহ্নিত করা হয়। লর্ড কার্জন 1899 খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভা আইন এবং 1904 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ করে ভারতীয় স্বায়ত্তশাসন ও শিক্ষার অধিকার খর্ব করেন। সর্বোপরি 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হলে দেশবাসীর ক্ষোভ চরম আকার ধারণ করে এবং চরমপন্থী মতবাদের কিন্তু উদ্ভব ঘটে। তারপরে হচ্ছে দেখো, তারপরের পয়েন্টটি মাইন্ডে নেবে, কংগ্রেসের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দেখো, নিজেদের মধ্যে দ্বন্দ্ব না থাকলে কিন্তু আরেকটা কিছু তৈরি হয় না। এরকম কংগ্রেসের মধ্যেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব কি নিয়ে? ক্ষমতা দখলের লড়াই, কে ক্ষমতাটি দখল করবে। দেখো, কেমব্রিজ ঐতিহাসিকের মতে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ হলো কংগ্রেসের নেতাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ক্ষমতা দখলের লড়াই। তারপরে হচ্ছে নেতৃবৃন্দের প্রভাব। দেখো, কংগ্রেসের নেতৃবৃন্দের মধ্যে চরমপন্থী মতবাদের উদ্ভব এবং বিকাশ বিশেষভাবে ভূমিকা পালন করেছিলেন পাঞ্জাবের লালা লাজপত রায়, মহারাষ্ট্রের বাল গঙ্গাধর তিলক এবং বাংলার বিপিনচন্দ্র পাল প্রমুখ। কণ্ঠে ঘোষণা করেছিলেন, স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই। তাদের প্রচার ও সম্পাদিত পত্রিকাগুলিতে জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করেছিল। নরমপন্থীদের বিরোধিতা করে চরমপন্থী মতবাদের উদ্ভব হলে চরমপন্থীরা বিশেষ সাফল্য অর্জন করতে পারেনি। চরমপন্থী আবেগ, সাহস এবং দ্রুততা থাকলেও তারা কংগ্রেস নেতৃত্বে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি। তবে এর ব্যর্থতা সত্ত্বেও ভারতের জাতীয় আন্দোলনে এক নতুন প্রাণের সঞ্চার করেছিল এবং দেশবাসীকে আপোষহীন সংগ্রামের পথ দেখিয়েছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও, যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে।